খিদে বড়ই আজব জিনিস, অল্পতেই কোনোদিনই মিটতে চায় না সে। ধীরে ধীরে সমস্ত কিছুকেই গিলে খেতে চায় সেই অপার্থিব খিদে। আর খিদের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা স্বয়ং খিদেরও নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন লেখক সৌরভ নস্করের কাহিনী রক্ত ডাইনির কবলে। তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, আপনারা কি ভূতের গল্প লিখতে ভালোবাসেন? যদি আপনার ঝুলিতেও থাকে কিছু হাড় হিম করা ভূতের বা টান টান উত্তেজনা থ্রিলার, তাহলে দেরি কিসে, পাঠিয়ে দিন সেগুলো আমাদের। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং স্যাটারডে নাইট সাগা এই দুটো চ্যানেলের যৌথ উদ্যোগ এক অভিনব গল্প প্রতিযোগিতা, নিউ ইয়ার্স ইভ। প্রতিযোগিতার সমস্ত শর্তাবলী জানতে ঘুরে আসুন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। এবং তার সাথে সাথে আরেকটা কথা, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের 2000 সাবস্ক্রাইবার কাউন্টটা পূরণ করে দেওয়ার জন্য। আমরা এখন 2000 সদস্যের পরিবার, তাই 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আনন্দে আজ আমাদের বিশেষ নিবেদন লেখক সৌরভ নস্করের কাহিনী রক্ত ডাইনির কবলে। গল্প পাঠে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন রক্ত ডাইনির কবলে। শিয়ালদহ বনগা লোকালে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন বাধ্য হয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে রেল লাইনে নামলাম, দিনমণি তখন অস্তাচলের পথে। ট্রেনটা থেমেছে মাচলন্দপুর ও গোবরডাঙ্গা স্টেশনের মাঝখানে। লোকমুখে জানতে পারলাম কিছুক্ষণ আগের কালবৈশাখী ঝড়ে বনগা লাইনে কোথাও একটা গাছ উপড়ে পড়েছে। রাত্রি 8টার আগে নাকি ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার গন্তব্য গোবরডাঙ্গা স্টেশন। যাচ্ছি কলেজের বন্ধু সৌমেনের বোনের বিয়েতে। যদিও বিয়ে আগামীকাল, তবু কাছের বন্ধু বলে একদিন আগেই নিমন্ত্রণ। অগত্যা রেল লাইনে নেমে হাঁটা লাগালাম গোবরডাঙ্গার দিকে। আমি ছাড়াও ট্রেনের অন্যান্য যাত্রীরা যাদের কাছাকাছি বাড়ি, তারাও একই পন্থা অবলম্বন করল। রেল লাইনের দুপাশের দৃশ্য প্রায় একই, সুদূর বিস্তৃত ধান জমি আর দিগন্তে গাছপালায় ঘেরা গ্রাম, যেগুলি এখন সন্ধ্যার অন্ধকার চাদরে গা ঢাকা দিয়েছে। যাত্রীগুলো কিছুক্ষণ ছাড়া ছাড়া রেল লাইন থেকে ঢালু জমি বরাবর নেমে জমির আলের রাস্তা ধরছে যে যার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে সহযাত্রী বলতে আর কেউ রইল না। মোবাইলের টর্চটা জেলে রেল লাইনের এবড়ো খেবড়ো পাথরে পা ফেলে এগোতে লাগলাম। এদিকে ঝড় থেমে গেলে কি হবে, একটা ঝোড়ো ঠান্ডা বাতাস বইই চলেছে। ফাঁকা মাঠে একটানা সেই হাওয়া সহ্য করে শরীরের কাঁপুনি অনুভব করলাম। প্রায় 45 মিনিট হাঁটার পর যখন গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছলাম, চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। গ্রাম্য স্টেশনের রূপ যেমনটা হয়, এটিও তেমনই। স্টেশনে 2টো ছোট ছোট টিনের ছাউনি আর একটা 1 কামরার টিকিট কাউন্টার ছাড়া আর কিছু নেই। ঝড়ের দাপটে গাছের ছোট ছোট ডালপালা উড়ে এসে পড়েছে ইতিউতি। দুর্যোগের রাত বলে স্টেশন চত্বরটা জনশূন্য। স্টেশনের বাইরে বটগাছটা নজরে পড়ল। সৌমেন বলেছিল ওর তলাতেই সাইকেল রিক্সা পাবো, কিন্তু বটতলায় গিয়ে চোখ কপালে উঠল। একটা সাইকেল রিক্সা তো দূর, কোনো জনপ্রাণী নেই সেখানে। মোবাইলটা বের করে সৌমেনকে ফোন করতে গিয়ে হলো আর এক বিপত্তি। মোবাইলে একটাও সিগন্যাল নেই। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে ধ্যাত্তেরি বলে কাঁপতে কাঁপতে আবার স্টেশনে ফিরে এলাম। এমন সময় শোঁ শোঁ শব্দে বাতাসের সঙ্গে ভেসে এলো
সোঁদা মাটির গন্ধ। বৃষ্টি আসন্ন বুঝতে পেরে টিনের চালার তলায় গিয়ে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে টিনের চালায় চড়বড় শব্দে নেমে এলো মুষলধারায় বৃষ্টি। স্টেশনে আলো বলতে সেই টিকিট কাটার ঘরের সামনে একটা লাইট পোস্ট। সেই আলোটারই কিছু হলুদ আভা এসে পড়েছে এই চালাটার তলায়। সেই আবছা আলোয় বুঝলাম চালার তলায় আরেকটি লোক গুটিসুটি মেরে বসে বিড়ি টানছে আর ঘর ঘর করে কাশছে। এমন নির্জন স্থানে একটা মানুষের সাহচর্য পাবার আশায় লোকটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে লোকটা খিকখিক করে হেসে বলল, যাক, একজনকে অবশেষে পাওয়া গেল। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, পাওয়া গেল মানে? সে বলল, মানে এই সময় কাটানোর লোক পেলুম আর কি। সেই কখন থেকে একা বসে আছে। ও আচ্ছা, তা ট্রেনের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। কিন্তু ট্রেন তো এখন আসবে না, লাইনে গাছ পড়েছে, জানেন না? জানি বাবু, জানি। আমি আমি ট্রেন ধরবো না, আমি এখানেই থাকি। এই স্টেশন থেকে একটু দূরেই আমার ঘর। তো কোথায় কোথায় যাওয়া হবে? যাচ্ছিলাম বন্ধুর বাড়ি, কিন্তু একটাও রিক্সা পেলাম না। কি ব্যাপার বলুন তো, ঝড় জলের দিনে কি এখানে প্যাসেঞ্জার পাওয়া যায় না? আজ কোনো রিক্সা পাবে না। আজ মাসের 15 তারিখ। আজ গ্রামের কেউ ফাঁকে বেরোবে না। আজ কেউ স্টেশনে এসে গাড়িও ধরবে না। কেউ এই স্টেশনে নামবেও নেই, যদি না সে পরদেশি হয়, এই যেমন আপনি। এই জন্যই মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়, বুঝলেন? আমি অবাক হয়ে গেলাম। 15 তারিখ তো কি হয়েছে? সে কারণ আছে। আপনি শহুরে লোক, এসব বিশ্বাস করবেন না, তাই বলে লাভ নেই। লোকটির কথাবার্তা শুনে ভাবলাম লোকটার মাথার ব্যামো আছে, তাই এইসব আজগুবি কথায় পাত্তা না দিয়ে বললাম, আচ্ছা, পলাশডাঙ্গা এখান থেকে হেঁটে যাওয়া যায় না? না বাবু, আপনি অতটা পথ হেঁটে যেতে পারবেন না। ঘন্টা দুয়েকের রাস্তা, তার উপর। লোকটা কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। আমি বললাম, তার ওপর? আরে তার ওপর কি? সে কিছু না বলে ফস করে দেশলাই জেলে আরেকটা বিড়ি ধরালো। সেই দেশলাইয়ের আলোয় দেখলাম লোকটা বেশ বয়স্ক, মুখ ভর্তি খোঁচা খোঁচা পাকা দাড়ি। আজ রাতটা তাহলে এখানেই কাটাতে হবে বলছেন? লোকটা এবারে কাঁপা কাঁপা গলায় বলল, সে ভুলেও করবেন না বাবু। এইবারে আমার মাথাটা গেল গরম হয়ে। বললাম, আরে কি যা তা বলছেন? হেঁটেও যাওয়া যাবে না, আবার স্টেশনেও থাকা যাবে না, তাহলে আমি করবোটা কি এখন বলুন তো? আপনি বরং আমার সঙ্গে চলুন আমার ঘরে, রাত্রিটুকু কাটিয়ে সকালে চলে যাবেন। জেনে শুনে আপনাকে বিপদে তো ফেলে রেখে যেতে পারি না। বিপদ? কিসের বিপদ? সব বলবো আপনাকে যেতে যেতে, কিন্তু আপনি দয়া করে এখানে থাকবেন না বাবু। চলে আসুন। পরিস্থিতি বিবেচনা করে বৃদ্ধের কথায় রাজি হয়ে গেলাম। যত যাই হোক, রাতটুকু তো আর নির্জন স্টেশনে খোলা আকাশের নিচে কাটাতে হবে না। যেতে যেতে লোকটা ফিসফিস করে বলল, গ্রামে শয়তানের কুনজর পড়েছে গো বাবু। দিন 15 ছাড়া একটা করে জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে যাচ্ছে। তাদের আর টিকিটই পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই তো দিন 15 আগে ওই মুখুজ্জের ছেলেটা 3 মাস পরে শহর থেকে গ্রামে ফিরছিল। এই স্টেশনে তাকে শেষ দেখা গিয়েছিল,
সে সে আর ঘরে ফেরে নে গো বাবু। সে কি কথা? গ্রামের লোকেরা পুলিশে কমপ্লেন করেনি? জিজ্ঞেস করলাম আমি। ওসব করে কিছু লাভ হয়নি। যারা হারিয়ে যাচ্ছে তাদের কি আর কোনো হদিশ মিলছে? তাহলে তুমি যে আজ বাইরে বেরিয়েছো, তোমার ভয় করে না? ও সব ভয় ডর এখন আর করে না গো। আগে করতো, যখন আমার একটা সাজানো সংসার ছিল, আমার বউ ছিল, মেয়ে ছিল, এই তাদের জন্য বাঁচতে মন চাইতো। এখন ওপারে যাব বলে বাঁধও হারিয়েই আছি। আমি শুধু ভাবি, সেই শয়তান আমায় কেন নেয় না? আমি আর কথা বাড়ালাম না। মানকচু পাতা মাথায় দিয়ে বেনা ঘাসে ঘেরা মেঠো পথ ধরে লোকটার পিছু পিছু চলতে লাগলাম। পিচ্ছিল এঁটেল মাটিতে হাঁটতে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল, তাই লোকটির কথা মতো জুতো জোড়া হাতে নিয়ে চলতে লাগলাম। দূর থেকে একটা বাড়ি দেখা গেল। বুঝলাম ওটাই লোকটার ঘর, কারণ তার কাছাকাছি আর কোনো বাড়ি নেই। মূল গ্রাম এখনো অনেকটা দূরে, সেটা বুঝতে পারলাম। বাড়িটার কাছাকাছি যেতে একটা অস্বস্তি অনুভব করলাম। এখানের বাতাসটা যেন এই এলাকার পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা। অনেকক্ষণ থেকেই একটা পচা গন্ধ নাকে আসছিল। বুঝতে পারলাম না গন্ধটা কিসের। বাড়িটার কাছে আসতেই গন্ধটা আরও তীব্র হলো। বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই বিশ্রী গন্ধটা কিসের গো? লোকটা জবাব দিল, গন্ধ? কিসের গন্ধ বাবু? এ নিশ্চয়ই কোথাও কোনো সাপ ব্যাং মরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে হয়তো। এইসব আমাদের নাকে লাগে না, আমরা গায়ের মানুষ এসবে অভ্যস্ত। এমন সময় অনতি দূরে ঝোপঝাড়ের মধ্যে কিছু নড়াচড়ার শব্দ পেয়ে টর্চের লাইটটা ফেললাম। আমি শহুরে ছেলে, জীবনে প্রথমবার চোখের সামনে শেয়াল দেখলাম। তবে সেখানে একটা বা দুটো নয়, বেশ কয়েকটা শিয়াল হিংস্রভাবে নিজেদের মধ্যে লড়াই করছে শিকারের ভাগ বাটোয়ারা নিয়ে। শিকারটা যে আসলে কি সেটা বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝতে পারলাম যে গন্ধটা ওই শিকারটা থেকেই আসছে। হয়তো বহুদিনের পচা কোনো প্রাণীর দেহাবশেষ হবে। বাড়িটা টিনের চালের পাশাপাশি দু কামরার। সামনে একটা কমন বারান্দা, একটা ঘর তালা বন্ধ রয়েছে, আর একটা ঘর থেকে বন্ধ দরজার ফাঁক দিয়ে মৃদু আলোর আভা বেরিয়ে আসছে। লোকটা আমাকে নিয়ে সেই আলো জ্বলা ঘরটায় ঢুকল। ঘরে ঢুকে দেখলাম বিছানার ওপর ঘুমিয়ে আছে একটা বছর 8 শিশু। তার মুখটা বড়ই মায়াময়। জান বাবু, হাত মুখটা ধুয়ে আসুন। ওই উঠোনের এক কোণে একটা কুয়ো আছে। লোকটার দেখানো কুয়োতে হাত পা ধুতে গেলাম। পা ময় এঁটেল মাটির কাদা। সেই কাদা ধুতে ধুতে মনটা ভারী খারাপ লাগলো। একেই বলে ভাগ্যের দুর্বিপাক। এখন আমার কোথায় থাকার কথা, আর মরতে কোথায় আছি। সৌমেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোথায় বিয়ে বাড়ির কাজ করব ভেবেছিলাম, তা না করে এখন পা থেকে এঁটেল মাটির কাদা তুলতে হচ্ছে, এরকম অদ্ভুত পরিবেশে, তাও আবার। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎই চোখ পড়ল কুয়োটার পেছন দিকে কিছুটা দূরেই একটা মাটির ঢিপিতে। দেখতে অনেকটা কবরের মতো, আর সেখানে জ্বলছে একটা মোমবাতি। কৌতূহল নিবারণের জন্য কাছে গিয়ে দেখলাম শুধু মোমবাতি নয়, রয়েছে কিছু রক্ত জবাও। লোকটা যে কখন পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। কাঁধের ওপর তার হাতের স্পর্শে প্রায় আঁতকে উঠলাম। ওদিকে আর এগোবেন নে বাবু, আসুন,
যা করেছি খেয়ে নেবেন। আমি বললাম, এটা কি? অত জেনে কি হবে বাবু? হ্যাঁ, আজ এসেছেন, কাল চলে যাবেন। বেশি কৌতূহল মানুষের বিপদ ডেকে আনে। এই বলে লোকটা ঘর ঘর করে কাস্তে কাস্তে ঘরের দিকে চলে গেল। 1 কাপ চা আর 2টো পোড়া রুটি খেতে দিয়ে লোকটা বলল, এটাই আজকের খাবার। গরিবের ঘরে এর বেশি কিছু আশা করবেন না। না না, আমার এতেই চলে যাবে। আপনি যে আমায় আশ্রয় দিলেন রাতটুকু কাটানোর জন্য, এটাই অনেক। লোকটার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি হেসে চলে গেল। একটা শিশুর আলতো হাতের স্পর্শে আমার মরণ ঘুমটা ভেঙে গেল। মরণ ঘুম এই কারণেই বলছি, কারণ চা আর রুটিটা খাবার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আর কিভাবে যে এতগুলো ঘন্টা মশার কামড় সহ্য করেও ঘুমিয়েছিলাম মরার মতো, সেটাই বোধগম্য হলো না। ঘড়িতে তখন রাত 1টা। মাথাটা বড় ঝিমঝিম করছে। চোখ দুটো ঝাপসা। 2 চোখ ভালো করে রোগরে যখন ঘরের লাল আলোটায় চোখ সইল, দেখলাম সেই শিশুটা আমার কাছে এসে বসে আছে। এই লাল আলোটা পরে জ্বালানো হয়েছে নিশ্চয়ই, কারণ যখন এসেছিলাম তখন হলুদ রঙের একটা আলো জ্বলছিল। লোকটির কোথাও পাত্তা নেই। শিশুটির মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে আমাকে যেন কিছু বলতে চায়। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে। আমি বললাম, বাবু, তুমি কিছু বলবে? শিশুটি ভয়ার্ত গলায় বলল, কাকু তুমি চলে যাও গো, আজ মা আসবে। আমি বললাম, কেন বাবু, চলে যাব কেন? তোমার মা আসবে তো কি হয়েছে? শিশুটি এবার কাঁদতে কাঁদতে বলল, না কাকু, তুমি জানো না আমার মাকে। মা মা খুব রাগী। মা তোমাকে কামড়ে দেবে। তুমি পালাও কাকু, তুমি পালাও। তোমার মা কোথায় থাকে? সে এত রাতে আসবেই বা কেন? জবাবে শিশুটি ওপরের দিকে আঙুল দেখালো। আমি শিশুটার কথার মানে বুঝলাম না। ভাবলাম বাচ্চা ছেলে খেয়ালের বশে কি না বলছে। বললাম, ছি বাবু, মায়ের নামে এসব বলতে নেই। তুমি কেন বিশ্বাস করছো না আমার কথা? আমার মা খুব রাগী। মাকে মাকে আমার একদম ভালো লাগে না, জানো তো। মা মা একদিন বাবাকে কামড়ে দিয়েছিল। তারপর থেকে আর বাবাকে দেখতে পাইনি। শিশুটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এমন সময় পাশের ঘর থেকে বিড়বিড় করে কারোর মন্ত্রোচ্চারণের শব্দ পেলাম। তার সঙ্গে পেলাম ঘি আর চন্দনের গন্ধ। দেওয়ালে কান রাখলাম। মনে হলো কেউ যজ্ঞে বসেছে। আগুনে শুকনো কাঠ ফাটার পটপট শব্দ কানে আসছে। গলাটা চেনা, কিন্তু এত রাতে লোকটা যজ্ঞ করছে কেন? ব্যাপারটা সন্দেহজনক লাগতে দরজা খুলে বারান্দায় বেরোতে গিয়ে টনক নড়ে উঠল। দরজা বাইরে থেকে বন্ধ। এবারে খানিকটা ভয় পেলাম। বাচ্চাটিকে প্রশ্ন করলাম, তোমার দাদু ওই ঘরে কি করছে? সে বলল, দাদু দাদু মাকে ডাকছে। এক্ষুনি মা জেগে উঠবে। আর আর জেগে উঠলে মায়ের খুব খিদে পায়। তখন মা শুধু রক্ত খেতে চায়। আমার আমার খুব ভয় করে, জানো তো কাকু। আর আর দাদু যদি মাকে রক্ত খেতে দিতে না পারে,
তাহলে মা বলেছে দাদুর রক্তই খেয়ে নেবে। আগে আগে কাকুটাকে কত করে বলেছিলাম পালাও পালাও, সে শুনলই না আমার কথা। আমি তোমাকে এসব বলছি বলে মাকে যেন বলো না, তাহলে মা আমাকেই মেরে ফেলবে। এমন সময় দরজার বাইরে পায়ের আওয়াজ পেয়ে শিশুটি আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। দরজা খুলে ঢুকল সেই বৃদ্ধ। তার পরনে রক্তবস্ত্র, কপালে রক্ত তিলক, এক হাতে একটা নরকঙ্কালের মাথা আর অন্য হাতে ধরা একটা রক্ত জবা ঠেকানো আছে কঙ্কালের মাথায়। চোখে মুখে একটা পৈশাচিক হাসি খেলা করছে। তাকে দেখেই গর্জে উঠলাম আমি, কে তুই? কি চাস? আমাকে আমাকে এভাবে দরজা বন্ধ করে রেখেছিলিস কেন? আর চায়ের সঙ্গে কি মিশিয়েছিলিস? বল শয়তান। লোকটা অট্টহাস্য হেসে বলল, আমি শয়তান, সাক্ষাৎ শয়তান। আমি আমার মেয়ের জন্য শয়তান হয়েছি। সব করতে পারি আমি আমার মেয়ের জন্য, সব। তোদের মতো তোর তাজা শিকার পেলে আমার মেয়ে খুব খুশি হয়, বুঝলি? খুব খুশি হয়। তাই তো শিকারের আশায় আমাকে ঘুরে বেড়াতে হয় চারিদিক। হতে পার নতুন কোনো শিকার ধরে আনতে হয় আমাকে। ওই যেটা তুই দেখলি, শিয়ালগুলো যেটা ছিঁড়া খাচ্ছিল, হ্যাঁ, ওটা কি ছিল জানিস? ওটা কি ছিল? ওটা ছিল মুখুজ্জেদের সেই হতভাগা ছেলেটা, সেই ছেলেটার পচা দেহ। হ্যাঁ, আজ তোর পালা। কদিন পর তোর পরিণতি ওটাই হবে, তোর পরিণতি আমারটাই হবে। আমার আর সহ্য হলো না। প্রচণ্ড রাগে গাটা রিরি করে উঠল। শয়তানটা আমাকে ফাঁদে ফেলেছে। ইচ্ছা করছিল গিয়ে সজোরে একটা লাত বসাই ওর পেটে। তেড়ে মেরে উঠতে যাব এমন সময় আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল আমারই পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এক বিটকেল ভ্যাপসা পচা গন্ধে ঘরের বাতাস ভরে উঠল। বমি করে ফেললাম আমি। পেছন দিক থেকে ঘাড়ের ওপর কারোর উত্তপ্ত নিঃশ্বাস অনুভূত হতে লাগলো। পিছন ফিরে দেখার সাহস কুলালো না। একটা ঠান্ডা লকলকে জিহবা ততক্ষণে আমার শিরদাঁড়া বরাবর ওঠানামা করছে, ঠিক যেন তরবারির ফলা। সামনে দেওয়ালে ঝোলানো আয়নাতে যে দৃশ্য দেখলাম তাতে আমার হৃৎকম্প বন্ধ হওয়ার উপক্রম হল। যেন সাক্ষাৎ নরক থেকে উঠে আসা কোনো পিশাচিনি আমার পেছনে দাঁড়িয়ে আছে। তার শরীরের চামড়া পচে গলে ঝুলছে, কোটরাগত চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে, রুক্ষ বিবর্ণ খোঁচা খোঁচা চুলগুলো অক্টোপাসের মতো আকৃতি ধারণ করে বাতাসে উড়ছে। তার লোলুপ দৃষ্টিতে রক্ত তৃষ্ণার ছাপ স্পষ্ট। বৃদ্ধটা বলল, নে মা নে, তোর শিকার এনেছি মা। তুই তৃপ্তি করে তোর তৃষ্ণা মিটিয়ে নে, তারপর আবার ঘুমিয়ে পড়। আস্তে আস্তে সেই পিশাচিনির মুখটা নেমে আসতে লাগলো আমার দিকে। ওর ওই ছুরির ফলার মতো দাঁতগুলো এক্ষুনি আমার শরীরে বিঁধে দেবে। এমন সময় মনে পড়ল বাচ্চাটার কথা। সামনের দরজাটা খোলাই আছে, এই সুযোগ। সমস্ত সাহস সঞ্চয় করে এক দৌড়ে বৃদ্ধকে ঠেলে মাটিতে ফেলে দিয়েই বাইরে থেকে ঘরের দরজাটা আটকে দিলাম। ছুটতে ছুটতে যখন বেশ খানিকটা দূরে চলে এসেছি, তখন ঘরটার মধ্যে থেকে লোকটার বীভৎস আর্তনাদ আমার কানে এলো। নিজের পাতা জালে আজ নিজেই শিকার হলো বুড়োটা। সকালে জ্ঞান ফিরল সৌমেনের ডাকে। পড়েছিলাম একটা ডোবার ধারে। মনে পড়ল গতকাল রাতে পা পিছলে পড়ে গিয়েছিলাম।
তার মুখে শুনলাম আমি ওই রক্ত ডাইনির কবলে পড়েছিলাম। ওই বুড়োর মেয়েটি জীবিতকালে এক জেনেটিক ডিসঅর্ডার রোগে ভোগে। সেই থেকে ও রক্ত পিপাসু হয়ে পড়ে। শোনা যায় শ্বশুরবাড়িতে থাকাকালীন সে তার নিজের স্বামীকেই খুন করে তার রক্ত খেয়ে নেয়। এরপর বুড়ো তার মেয়েকে নিয়ে চলে আসে এই গ্রামে। জনবসতি থেকে দূরে একাকী থাকতে শুরু করে সে, তার মেয়ে আর তার ছোট্ট একটা নাতি। সেই থেকে সকলে ওকে বলতো রক্ত ডাইনি। বুড়ো তার মেয়েকে হাঁস মুরগির রক্ত যোগান দিতে শুরু করে, কিন্তু একদিন রক্তের জোগাড় না হওয়ায় মেয়েটা নিজেই নিজের শরীর কুপিয়ে রক্ত বের করে খেয়ে মারা যায়। ভাগ্য ভালো শিশুটি সেদিন তার দাদুর সঙ্গে বাইরে ছিল, তাই সে বেঁচে যায় তার মায়ের রক্ত তৃষ্ণার হাত থেকে। কিন্তু সে যে মৃত্যুর পরেও রক্তের নেশা ভোলেনি, আর তার বাবা মেয়ের জন্য মানুষের রক্তের যোগান দিতে শুরু করেছে, এটা আমি বেঁচে না ফিরলে কেউ জানতেই পারতো না। কেউ জানতেই পারতো না জলজ্যান্ত মানুষগুলোর গায়েব হয়ে যাওয়ার আসল কারণ। সৌমেনকে বললাম, চল এখন আমাদের অসহায় শিশুটিকে উদ্ধার করতে হবে। এই বলে আবারও সেই বিভীষিকাময় বাড়িটার পথ ধরলাম। তবে এবারে আর অতটা ভয় করছে না, কারণ মাথার ওপর সূর্য আর পাশে রয়েছে সৌমেন ছাড়াও আরও কিছু গ্রামবাসী। আমার কথা মতো সৌমেন ওদের কয়েকজনকে দিয়ে কোদাল, শাবল আর কেরোসিন আনিয়ে নিয়েছে। বাড়িটার কাছে আসতেই আবার সেই বিশ্রী পচা গন্ধটা নাকে আসতে লাগলো। বাচ্চাটার কথা ভেবে চিন্তা হতে লাগলো, তাই দ্রুত পা চালিয়ে আমি কিছুটা এগিয়ে গেলাম। ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ করা রয়েছে, যেমনটা আমি গতকাল রাতে করে গিয়েছিলাম। দরজাটার কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। বুকটা ধুকপুক করতে লাগলো গত রাতে ঘটে যাওয়া সেই ঘটনাটার কথা ভেবে। সৌমেন আমার পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে এলো। তারপর আমরা দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখলাম শিশুটা ভয়ে কাঠ হয়ে বিছানার এক কোণে বসে আছে। তার মুখটা গোঁজা আছে 2 হাঁটুর মাঝখানে, আর সেই বৃদ্ধটার বিভৎস লাশটা পড়ে আছে মেঝেতে। লাশটা বিভৎস কারণ সেটার বুক থেকে মাথা পর্যন্ত অংশটা নেই, বাকি দেহটা একেবারে রক্তশূন্য, বিবর্ণ। মেঝেতে কোথাও এতটুকু রক্তের চিহ্ন নেই। বাচ্চাটার গা স্পর্শ করে বুঝতে পারলাম শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ওকে তাড়াতাড়ি বাইরে নিয়ে এলাম। ওকে এখনই ডাক্তার দেখানো প্রয়োজন। কাল বিলম্ব না করে সৌমেন বাচ্চাটিকে একজনের সঙ্গে ডাক্তারের কাছে পাঠিয়ে দিল। তারপর আমার কাছে এসে বলল, তাহলে এবার কি করণীয় বিনয়? আমি বললাম, চল আগে ওই ঘরটায় ঢুকে দেখি, ওখানেই যাবতীয় দুষ্কর্ম হতো বলে আমার বিশ্বাস। এই বলে সেই দ্বিতীয় ঘরটায় ঢুকতেই আমার কথাটা মিলে গেল। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে তন্ত্র সাধনার সরঞ্জাম। মানুষের কঙ্কালের মাথা, হাড়, গোড় থেকে শুরু করে দাঁড় কাকের পালক, শুকনো জবা ফুল, সর্ষে, মাটির পুতুল, মাটির হাঁড়ি, কি নেই সেখানে। ইতিমধ্যে গ্রামের অন্যান্য লোকেরাও দরজার সামনে ভিড় করেছে। তাদের মধ্যে গুঞ্জন শুরু হলো। কেউ বলল সব ভেঙে ফেলা হোক, বা কেউ বলল সব পুড়িয়ে দেওয়া হোক। সৌমেন বলল, তুই যে কেরোসিন আর কোদাল আনতে বললি, ওগুলো কি হবে? আমি বললাম, দাঁড়া, তোদের তো এখনো আসল জিনিসটাই দেখায়নি। এই বলে ওদের নিয়ে গেলাম উঠোনের সেই কুয়োটার কাছে। সৌমেনকে দেখিয়ে বললাম, ওই দেখ, ওখানেই আছে যত নষ্টের সেই কাণ্ডারি। কবরটা কাউকে দিয়ে খোলাবার ব্যবস্থা কর। গ্রামের লোকেরা কোদাল আর শাবল নিয়ে কাজ শুরু করে দিল। 3-4 ফুট মাটি খোঁড়ার পরেই
ওরা কাজ থামিয়ে ভয়ে ছিটকে এলো। ভয় পাওয়ারই কথা, কারণ মাটির তলায় আছে সেই বীভৎস বিকৃত নারী মূর্তিটা, যেটা এখনো পুরোপুরি নষ্ট হয়নি, অথচ এতদিনে শুধুমাত্র কঙ্কালটাই পড়ে থাকার কথা। কিন্তু কোনো এক কারণে শরীরটা এখনো প্রায় অক্ষত রয়েছে। সৌমেনের দৃষ্টি আকর্ষণ করিয়ে বললাম, ঠোঁটের দিকে দেখ, এখনো লেগে রয়েছে লাল রক্ত। পুরো ঘটনাটা আমার মুখে শুনে এবং এই দৃশ্য দেখে গ্রামের আর কোনো লোক সেখানে রইল না। তারা কোদাল আর শাবল ফেলে যে যার বাড়ির দিকে দৌড় লাগালো। পড়ে রইলাম শুধু আমি আর সৌমেন। আমাকে আশ্বস্ত করে সৌমেন বলল, চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। কি করতে হবে বল। বললাম, এই আত্মা এখনো মুক্তি পায়নি। বলা বাহুল্য, ওই বুড়ো ওকে মুক্তি পেতে দেয়নি। হয়তো ওর কোনো বদ উদ্দেশ্য ছিল। সে যাই হোক, আমাদের এখন এই লাশটার আর ওই বুড়ো রাত খাওয়া লাশটার একটা সৎগতি করতে হবে, আর তার সঙ্গে ওই তন্ত্রের সরঞ্জামগুলোরও। এই বলে আমরা সেই ঘরটায় ঢুকে তন্ত্রকার্যের যাবতীয় জিনিসপত্র নিয়ে এনে ফেললাম সেই লাশটার ওপর। তারপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলাম। সৌমেনকে বললাম, চল, আমাদের কাজ শেষ। এবার বাচ্চাটার একটা হিল্লে করে তোর বাড়ি ফেরা যাক। সেখানের কাজগুলো তো করতে হবে নাকি? বোনের বিয়ে বলে কথা। দুজনে ফিরে এলাম। দূর থেকে একবার পেছন ফিরে তাকালাম। গনগনে আগুনের শিখা ভেদ করে উগলে উগলে ধোঁয়া উঠছে। তবে সেই ধোঁয়ার রং টকটকে লাল, ঠিক রক্তের মতো। শুনছিলেন রক্ত ডাইনির কবলে। গল্প পাঠে ছিল সায়ন্তন, সৌমেনের চরিত্রে অভিজিৎ, গল্পে বর্ণিত বাচ্চাটির চরিত্রে তৃষা, বৃদ্ধতান্ত্রিক গল্পে সূত্রধার এবং গল্পে সাউন্ড ডিজাইন আমি আর্য, পোস্টার ডিজাইন সৌভিক, সমগ্র পরিচালনায় টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। অসংখ্য ধন্যবাদ জানাই লেখক সৌরভ নস্করকে তার এইরকম একটি দারুণ লেখনী আমাদের উপহার দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এতটুকু। সামনের সপ্তাহে এইরকমই একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ভালো থাকবেন, শুভরাত্রি।